পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল শ্রী ভি জয়রামন। রামকৃষ্ণ সংঘে এই জন্যই তিনি জয়রাম মহারাজ নামে পরিচিত হয়েছেন। 1929 সালের 25শে ডিসেম্বর তদানীন্তন মাদ্রাজ রাজ্যের তাঞ্জোর জেলার আন্দামি নামে একটি ছোট গ্রামে মাতামহের ঘরে জন্মগ্রহণ করেন জয়রাম। তার বাবার নাম ছিল শ্রী আর ভেঙ্কটরমন আর মায়ের নাম ছিল সুব্বালক্ষ্মী। কিছুদিন সৈন্যবাহিনীতে কাজ করে তার বাবা শেষ পর্যন্ত মহারাষ্ট্রের নাসিক জেলায় নাসিক রোডে থাকতে শুরু করেন এবং ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন। জয়রাম মহারাজের ছোটবেলার অনেকটা সময় কেটেছিল তার পিসিমা আলামেলুর বাড়িতে। মাদ্রাজে এবং ত্রিচি জেলার কুলিত্তালাই অঞ্চলে অখণ্ড কাবেরীর তীরে। প্রথমে কর্পোরেশনের স্কুলে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি নাসিকে চলে যান এবং সেখানে 1 বছর থেকে আবার ফিরে আসেন মাদ্রাজে। এবারে তিনি পঞ্চম ক্লাসে ভর্তি না হয়ে সোজাসুজি মাদ্রাজের হিন্দু হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তার পিসিমারা ত্রিচি জেলার কুলিত্তালাইয়ে চলে যান এবং পূজনীয় মহারাজ সেখানে কুলিত্তালাই বোর্ড হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন। এরপর তারা আবার ফিরে আসেন মাদ্রাজে এবং মহারাজ নবম শ্রেণীতে পূর্বের হিন্দু হাই স্কুলে ভর্তি হন। এই সময় তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। যাই হোক, এসব সত্ত্বেও তিনি নবম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জাপানিরা মাদ্রাজ শহরের উপর বোমাবর্ষণ করেছে। ফলত তারা আবার কুলিত্তালাইয়ে ফিরে আসেন এবং পূজনীয় মহারাজ দশম শ্রেণীতে পূর্বের বোর্ড হাই স্কুলে ভর্তি হন। এইখানে থেকে তার স্বাস্থ্যেরও কিছু উন্নতি হয়। এই বিদ্যালয়ের স্নেহশীল প্রধান শিক্ষকের কথা মহারাজের পরবর্তীকালেও মনে ছিল। প্রধান শিক্ষক মহাশয় একবার ছাত্র জয়রামের পিঠ চাপড়ে বলেছিলেন, দেখো, তোমাকে পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে এবং বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করতে হবে। হয়েও ছিল তাই। 1946-এ তখনকার দিনে একাদশ শ্রেণীতে পাঠের শেষে আয়োজিত SSLC পরীক্ষায় তিনি খুব ভালো ফল করেছিলেন। পরীক্ষার পরেই তিনি মাদ্রাজ হয়ে নাসিকের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি নাসিকে হিন্দু জিমখানাতে যোগদান করেন ব্যাডমিন্টন খেলার জন্য। নাসিকে সেই সময় তেমন ভালো কলেজ ছিল না, আর তার বাবারও আর্থিক সামর্থ্য তেমন ছিল না যে কোনো হোস্টেলে রেখে তার পড়াশোনা চালাবেন। তাই বাবার পরামর্শেই তিনি বাড়িতে থেকেই পোস্টাল টিউশনের মাধ্যমে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের দ্বারা অনুমোদিত বিজনেস অর্গানাইজেশনের উপর একটি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেন। এরপর তিনি লন্ডন চেম্বার অব কমার্সের থেকে একইভাবে আরেকটি কোর্সের পড়াশোনাও শুরু করেছিলেন, যদিও সেটি আর শেষ করেননি। বাবার চেষ্টাতেই জয়রাম ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে ক্লার্কের পদে একটি অস্থায়ী কাজ পান।
এখানকার একটি ঘটনা তিনি পরবর্তীকালেও বলতেন। সেকালের নিয়ম অনুযায়ী এই প্রেসের প্রধান ছিলেন একজন ইংরেজ, নাম আর.সি. চ্যাপম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ফলে সেবার ইংল্যান্ডে অলিম্পিক গেমস শুরু হয়েছে। চ্যাপম্যান সেটি দেখবার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। ফিরে এসে তিনি জয়রামকে ডেকে পাঠান। অফিসের অন্যেরা অবাক হয়ে যান এই ভেবে যে এই একটি 18 বছরের ছেলেকে অফিসের প্রধান ডেকে পাঠাচ্ছেন কেন। আসলে চ্যাপম্যান মহারাজের বাবার কাছ থেকে খবর পেয়েছিলেন যে জয়রাম স্ট্যাম্প কালেকশন করতে ভালোবাসেন। জয়রাম তার ঘরে ঢোকার পরে তিনি জয়রামের হাতে সেবারের অলিম্পিক গেমসের ফার্স্ট ডে কভারটি তুলে দেন। চ্যাপম্যানের এই ব্যবহার জয়রামকে মুগ্ধ করেছিল। ইতিমধ্যে বোম্বেতে কাজের সন্ধান করতে শুরু করেছিলেন তিনি এবং শেষ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সেখানে ক্লার্কের পদে যোগ দেন 1949 মার্চ মাসে। বোম্বেতে তিনি থাকার জায়গা খুঁজতে শুরু করেন এবং নানা স্থান ঘুরে অবশেষে ওর্লি নাকা অঞ্চলে রিজার্ভ ব্যাঙ্কের কর্মীদের জন্য রাখা একটি ভাড়া বাড়িতে আরও কয়েকজনের সঙ্গে থাকতে শুরু করেন। এই সময় তার সারাদিনে কাজের চাপ ছিল খুব বেশি, কারণ রিজার্ভ ব্যাঙ্কের কাজের বাইরেও এই সময় তিনি দুটি কলেজে পড়াশোনা শুরু করেছিলেন। বিএ কোর্সে তিনি ভর্তি হন জয় হিন্দ কলেজে। এটি ছিল একটি মর্নিং কলেজ। আবার অফিসের পর তিনি যেতেন লক্ষ্মী কলেজ অব কমার্সে। সেখানে তিনি ব্যাংকিংয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। এর পরীক্ষায় পাশ করে তিনি আমেরিকার ভারতের রাষ্ট্রদূত গগনবিহারী লাল্লুভাই মেহতার কাছ থেকে প্রথম পুরস্কার গ্রহণ করেছিলেন। রিজার্ভ ব্যাঙ্কে প্রায় 3 বছর কাজ করেছিলেন তিনি। সেই সূত্রে ভারতের প্রথম আদমশুমারি এবং 1951-তে ভারতের প্রথম সাধারণ নির্বাচনেও তিনি কর্মী হিসেবে অংশ নেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর সি.ডি. দেশমুখের অবসর গ্রহণের ঘটনারও সাক্ষী ছিলেন তিনি। কর্মজীবনের প্রচণ্ড কঠোরতার পাশাপাশি তার কয়েকটি প্রিয় বিষয় ছিল ক্রিকেট খেলা দেখা, কিছু ধ্রুপদী চলচ্চিত্র দেখা আর গ্রন্থপাঠ। মীরাবাই ছবিটি তিনি তামিল, হিন্দি এবং মারাঠি 3টি ভাষাতেই দেখেছিলেন। কর্মজীবনের এই নিরবচ্ছিন্ন ব্যস্ততাই কিন্তু যুবক জয়রামের জীবনে মোড় ঘুরিয়ে দিল। যে বাড়িতে তিনি থাকতেন সেখানেই থাকতেন সুরেন্দ্রনাথ মেনন নামে আর একজন, যার সঙ্গে সাধারণত তিনি অফিসে যাতায়াত করতেন। ইতিমধ্যেই তার হাতে এসে পড়ে স্বামীজির কয়েকটি বই। এছাড়াও গান্ধীজির বইও তিনি তখন পড়ছেন। একদিন মেননকে তিনি হঠাৎ বলতে শুরু করলেন, আচ্ছা মেনন, প্রতিদিনই আমরা সকাল 10টায় অফিস যাই আর ফিরে আসি বিকেল 5টায়। তারপর খাওয়া দাওয়া, কিছুটা আনন্দ হুল্লোড় করা, ক্রিকেট খেলা দেখা ইত্যাদি। 30 বছর বা আরও বেশি বা কম সময় এইভাবেই তো আমাদের দিন চলে যাবে। বিবাহ, সংসার, জীবনযাপন আর শেষে মৃত্যু। তাহলে এই জীবনের অর্থ কি? কিসের জন্যে এই সমস্ত কিছু? মেনন কিছুটা ভয় পেয়ে বলে উঠলেন, দেখো, এইসব বলো না, সবাই তো আর মহাত্মা গান্ধী হতে পারে না। জয়রামের স্পষ্ট উত্তর, আমি তো মহাত্মা গান্ধী বা অন্য কারোর মতো হতে চাই না।
আমি শুধু জীবনের অর্থ আর তাৎপর্য খুঁজতে চাই। আমি আমার প্রশ্নের উত্তরগুলো খুঁজছি। আমি শুধু জানতে চাই কেন আমরা এইসব করে চলেছি। এই সময় তিনি মাঝে মধ্যেই একা একা ওরলি সমুদ্র সৈকতে গিয়ে বসে থাকতেন নির্জনে। সৈকতে পড়ে থাকা বিরাট প্রস্তর খণ্ডের উপর বসে ভাবতেন, আচ্ছা, এই যে এত বড় বড় পাথর, এই যে বিরাট বিস্তৃত সমুদ্র, এই যে অনন্ত আকাশ, এর প্রেক্ষাপটে আমি তো কত ক্ষুদ্র এই পৃথিবীতে। ঠিক পরক্ষণে তার ভিতর থেকে কে যেন উত্তর দিত, একথা হয়তো ঠিক, এই বিপুল ধরনের প্রেক্ষিতে তুমি হয়তো অতি ক্ষুদ্র, কিন্তু তোমার ভিতরেই রয়েছে এক বিরাট উপস্থিতি, যে কিনা এদের সবার চাইতেই অনেক অনেক বড়, অনেক মহৎ। নিজেই পরবর্তীকালে তার এই অনুভবের কথা মানুষ জগতের এই অপূর্ব দিব্যভাবের বর্ণনা দিতেন তিনি। তখন আমি গান্ধীজির আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ পড়ছি। এই বইতে গান্ধীজি ব্রহ্মচর্যের উপর বিরাট গুরুত্ব দিয়েছিলেন, তা আমাকে খুব আকর্ষণ করেছিল। গান্ধীজি এখানে বলেছিলেন যে যখনই তার মন দুর্বল হয়ে পড়ত, তখনই তিনি রাম নাম জপ করতে শুরু করে দিতেন। আমিও এই কথার দ্বারা প্রভাবিত হয়েই রাম নাম জপে আকৃষ্ট হই। অফিস থেকে ফিরে চলে যেতাম মেরিন ড্রাইভের নির্জন সৈকতে। সমুদ্রের ধার অবধি হেঁটে যেতাম রাম নাম জপ করতে করতে। একদিন একটি ডাবল ডেকার বাসের উপর তলায় বসে আছি। বেশ কিছুদিন ধরেই এসব নানা চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার জীবনের আদর্শ কি, আমার কি করা উচিত। হঠাৎই ভিতর থেকে কে যেন বলে উঠল, আমাকে সাধু হতে হবে। উদ্দেশ্য স্থির হয়ে গেল। আমি এবার সাধু হওয়ার জন্যই চেষ্টা শুরু করলাম। পরবর্তীকালে এই প্রসঙ্গ করতে করতে তিনি নবীন এক সাধুকে বলেছিলেন, এই পর্বটাই ছিল তার জীবনের ফার্স্ট অ্যাওকেনিং। এরপর তিনি আর অন্য কোনো দিকে ফিরে তাকাননি। জীবনের লক্ষ্য ও তার পথের উপর এত গভীর বিশ্বাস তার জন্মে গিয়েছিল যে সেখানে কখনো কোনো সন্দেহ আর সংশয় তাকে বিব্রত করতে পারেনি। বস্তুত তিনি বলতেন, এই বিশ্বাসের গভীরতা সারা জীবন ধরে এমনই ছিল যে কোনো গুরুতর আধ্যাত্মিক প্রশ্নও তার জাগেনি, কারণ জীবনের উদ্দেশ্য ও পথ তখন তার কাছে চিরকালের জন্য স্পষ্ট ও নির্দিষ্ট। এই সময়েই বম্বের খারে অবস্থিত রামকৃষ্ণ মঠের শাখা কেন্দ্রের খোঁজ পান মহারাজ এবং সেখানে সপ্তাহান্তে যাতায়াত শুরু করেন। রাতের বেলা বিছানায় শুয়ে রাম নাম জপ করতে করতে বালিশ ভিজে যেত চোখের জলে। আশ্রম থেকে স্বামীজি আর ঠাকুরের বই কিনে এনে পড়া তখন তার নিত্য অভ্যাসে পরিণত হয়ে গেছে। কথামৃত পড়লেন একদিন যে ঠাকুর বলেছেন, নির্জনে গিয়ে ৩ দিন সাধনা করো, গভীরভাবে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবানের দর্শন পাবে। এটি পড়ে তিনি খুব উদ্দীপ্ত হয়ে উঠলেন। ঠিক করলেন এই চেষ্টাই তাকে করতে হবে। ২টি পোস্টকার্ডে ২টি আলাদা চিঠি লিখলেন। একটি মেননকে লিখে জানালেন যে তার কয়েকটি বই আশ্রমের গ্রন্থাগারে ফেরত দিয়ে দিতে, আর একটি চিঠি লিখলেন তার বাবাকে। জানালেন যে আমি চলে যাচ্ছি, আমার জন্য কোনো চিন্তা করো না। কিন্তু স্টেশনে পৌঁছেও চিঠি দুটো পোস্ট করতে পারলেন না।
চলে এলেন বোম্বে আশ্রমে। সেখানে তখন অধ্যক্ষ মহারাজ স্বামী সম্বুদ্ধানন্দজি ছিলেন না। যুবক জয়রাম দেখা করলেন স্বামী অপর্ণানন্দজির সঙ্গে। সত্য মহারাজকে তিনি বললেন যে তিনি আর বাড়ি ফিরে যাবেন না। যাই হোক, সত্য মহারাজ তাকে বুঝিয়ে বললেন, এইভাবে তো হঠাৎ করে সঙ্ঘে যোগদান করা যায় না। তুমি বরং আশ্রমে কিছুদিন যাতায়াত করতে থাকো, তারপর যোগদান করো। মহারাজের নির্দেশ মতো যুবক জয়রাম সেদিনের মতো ফিরে গেলেন তার আস্তানায়। কিন্তু জীবনের জন্য বিষয়গুলি সম্পর্কে যার যাবতীয় স্পৃহা তখন নষ্ট হয়ে গিয়েছে। ভোর 4টে উঠে তিনি পৌঁছে যেতেন আশ্রমের মন্দিরে, তারপর যেতেন শহরে অন্য কাজকর্মে। রবিবার সারা দিনটা কাটত তার আশ্রমে। আরো বেশি করে পড়তে শুরু করেন স্বামীজির বই। এমনও হয়েছে যে ট্রেনে যেতে যেতে স্বামীজির বই পড়ায় তিনি এত মগ্ন হয়ে গিয়েছেন, তার গন্তব্য স্টেশনটি ছাড়িয়ে আরো 2-3টে স্টেশন পরে গিয়ে নেমেছেন। 1951 জুন মাসে যুবক জয়রাম রামকৃষ্ণ মঠের স্টুডেন্টস হোমে চলে আসেন। এই সময়েই আরেকটি ঘটনা নিজের মুখে বলেছেন তিনি। একদিন মন্দিরে ধ্যান করতে করতে মনে মনেই ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, আমার ইষ্ট কে? মন্দিরের ঠাকুরের ছবির থেকে যেন উত্তরটি তার কাছে পৌঁছে গেল, আমিই তোমার ইষ্ট। সেই থেকে ভগবান শ্রীরামকৃষ্ণকেই তিনি তার ইষ্ট বলে গ্রহণ করেন। যদিও শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং শ্রী রাজেশ্বরী মাতার প্রতিও তার গভীর ভক্তি চিরকাল ছিল। ইতিমধ্যে তিনি বিএ কোর্সের ফাইনাল পরীক্ষাটিও দেন এবং তারপরে 1952 28শে ফেব্রুয়ারি বোম্বে আশ্রমে যোগদান করেন। পরে অবশ্য তিনি জেনেছিলেন যে বিএ পরীক্ষায় তিনি পাশ করে গিয়েছেন, কিন্তু এর মার্কশিট বা সার্টিফিকেট কখনোই তিনি নিয়ে আসেননি। সঙ্ঘে যোগদানের কথা তিনি তার বাবাকেও পত্র মারফত জানিয়ে দেন। এই নিয়ে পিতা পুত্রের একটি অতি চমৎকার পত্রলাপও হয়েছিল, যেখানে যুবক জয়রাম মানব জীবনের উদ্দেশ্য নিয়ে তার স্পষ্ট বক্তব্যকে সুন্দর এক সজ্জিত যুক্তির মাধ্যমে উপস্থাপিত করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে পূজনীয় জয়রাম মহারাজের বাবা মাদ্রাজ মঠেই পরম পূজনীয় মহাপুরুষ মহারাজের দর্শন লাভ করেছিলেন। বম্বের মঠের অধ্যক্ষ স্বামী সম্বুদ্ধানন্দজি তাকে বলেছিলেন যে ওই কারণেই তার সন্তান জয়রাম রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছেন। বম্বে আশ্রমে তার প্রথম কাজ ছিল ঠাকুর ঘরের ভাণ্ডারে। যেহেতু বম্বে আশ্রমের ঠাকুর ঘরে বেলুড় মঠের মতো প্রায় সমস্ত কিছুই পালন করা হয়, তাই একেবারে ভোরবেলা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত তাকে ব্যস্ত থাকতে হতো। তখন সেখানে পূজারী মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী আশুতোষানন্দজি বা বটকৃষ্ণ মহারাজ। সাধারণভাবে তাকে সবাই বটুক মহারাজ বলে জানত। বটুক মহারাজ ইংরেজি জানতেন না, আর জয়রাম মহারাজ বাংলা জানতেন না, তাই দুজনের কথোপকথন ছিল অত্যন্ত আকর্ষণীয়। মন্দিরে কোনো কাজ করার সময় ব্যবহৃত বাসন বা জিনিস হাত দিয়ে ফেললে প্রথমে গঙ্গা জলে হাত ধুয়ে নিতে হবে। এই বিষয়টি শেখানোর জন্য বটুক মহারাজ তাকে বলেছিলেন, শ্রী জয়রাম, দিস থিং জুতা হ্যান্ড ওয়াশ। পূজনীয়
জয়রাম মহারাজ কিন্তু বটুক মহারাজের স্নেহ সান্নিধ্যে থেকে ধীরে ধীরে সব কাজই শিখে নিয়েছিলেন। 1952 সালে 15ই ডিসেম্বর পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে ব্রহ্মচারী জয়রাম মহারাজ মন্ত্র দীক্ষা নিলেন।